Yes. Yeah, thank you everyone. So we were talking about wide Sargasso Sea. Today I am teaching you the non-detailed text of wide Sargasso Sea written by Jean Rhys. Jean Rhys's wide Sargasso Sea. আজকে আমি পড়াবো ডিটেইল টেক্সট শেষ হয়ে গেছে, নন ডিটেইলড টেক্সট শুরু করলাম। তো যেটা তোমাদের উদ্দেশ্যে বলবার সেটা হচ্ছে যে তোমরা তোমাদের যে মেটেরিয়াল দেওয়া হয়েছে CC11 এর স্টাডি মেটেরিয়াল যেটা তোমাদের দেওয়া হয়েছে সেটাতে ওয়াইড সার্গাসো সি সম্পর্কে বেশ কিছু ইম্পর্টেন্ট নোটস রয়েছে, সেই জায়গাগুলো একটু ভালো করে দেখে নেবে। নিয়ে যেটা করবে যে ওয়াইড সার্গাসো সি নন ডিটেইল টেক্সটের সামারি, ক্যারেক্টারাইজেশন সবকিছু নিয়ে বলা আছে, গুগল ড্রাইভে দেওয়া আছে, প্লাস তোমাদের আলাদা করে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে, খুঁজলেই পাবে। এটা দেখে নিলে মোটামুটি এই টেক্সট সম্পর্কে তোমাদের মেইন আইডিয়াটা তৈরি হয়ে যাবে। তো যাই হোক, যেহেতু নন ডিটেইল টেক্সট, আমি বেসিক্যালি এর সামারি এবং এর টাইটেলের সিগনিফিকেন্স এবং যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ক্যারেক্টার লিস্ট সেগুলোই তোমাদেরকে অল্প করে পড়িয়ে শেষ করব। এবং আমার উদ্দেশ্য যেহেতু যত তাড়াতাড়ি সম্ভব নন ডিটেইল টেক্সটগুলোকে শেষ করা, তাই আমরা টেক্সটটাকে মোটামুটি শুরু করি। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ স্যার, বোথ। বেশ বেশ। সো বেসিক্যালি যেটা আমি এর আগে বলেছিলাম যে ওয়াইড সার্গাসো সি is a 1966 novel by the Dominica. Dominica is a country in West Indies. It's a country in the Caribbean island. West Indies কে অনেক সময় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বলে। সেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বা কমনওয়েলথ অফ ডমিনিকা, সেখানে তার ক্যাপিটাল হচ্ছে রোজিউ। হ্যাঁ, সেই রোজিউতে লোকেটেড হচ্ছে ডমিনিকা। সেই ডমিনিকা বর্ন ব্রিটিশ অথার, সাদা চামড়ার অথার, ডমিনিকা বর্ন ব্রিটিশ নভেলিস্ট জন রিজ, তার লেখা একটা ফেমিনিস্ট অ্যান্ড অ্যান্টি কলোনিয়াল রেসপন্স টু শার্লট ব্রন্টিজ জেন আয়ার। তোমরা অলরেডি শার্লট ব্রন্টি জেন আয়ার পড়েছো, তোমাদের ডিটেইল টেক্সট যেহেতু 4th সেমেস্টারে ছিল অতটা ভালো করে পড়োনি, কিন্তু জেন আয়ার পড়তেই হবে। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টেক্সট। এই জেন আয়ারের বেসিক্যালি যেটা আমি একটু আগে দেখাচ্ছিলাম, ইটস আ প্রিকুয়েল টু জেন আয়ার। It's a prequel. P-R-E-Q-U-E-L. Prequel মানে সিকুয়েল মানে যদি হয় নেক্সট পার্ট অফ আ মুভি, একটা মুভির পরের পার্ট, এটা জুরাসিক পার্কের পরের পার্ট হবে তাহলে এটা। ইয়েস, তাহলে এটা হচ্ছে বিফোর। ইয়েস, বিফোর, আগে। ইয়েস, আগে বিফোর পার্ট হতে পারে, বা এক্ষেত্রে the narration before the beginning of a movie, but the incidents before the start of a particular text. The incidents before the start of a particular text, incidents before the beginning. So এটা হচ্ছে একটা প্রিকুয়েল। প্রিকুয়েল মানে কি তার আগে। এইবার আমরা যদি জেন আয়ার, তোমরা কতজন জেন আয়ারের স্টোরি জানো আমাকে এটা বলো দেখি, অনেস্ট কনফেশন করে বলো, জেন আয়ার কারা কারা? স্যার আমি মানে মোটামুটি জানি, মানে আমাদের শুরু করেছিল অনির্বাণ স্যার, কিন্তু শেষ হয়নি আমাদের, এটা অনেকটাই হয়েছিল। বেশ, জেন আয়ারের মোটামুটি গল্পটা তো অনেকে জানো তো, বলো। অল্প অল্প জানি। হ্যাঁ স্যার, আমিও জানি মোটামুটি। যতটা এখানে দরকার, কারণ এটা তো অনেকটা প্রিকুয়েল, ফলে খানিকটা তো দরকার পড়বেই, যতটা এখানে দরকার ততটা আমি বলবো। তো বলার জন্য যেটা প্রথমেই বলি সেটা হচ্ছে যে, দাঁড়াও দেখাই, না দেখালে তোমরা পারবে না। জেন আয়ার ইজ বেসিক্যালি a text written by Charlotte Bronte, published in 1847. বুঝতেই পারছো, ভিক্টোরিয়ান টেক্সট, কলোনিয়াল পিরিয়ডে লেখা। ইটস আ Bildungsroman which follows the experience of the heroine Jane Eyre, the eponymous heroine, যার নামে এই নভেলের নাম জেন আয়ার। তো এই জেন আয়ারের লাইফের অনেকগুলো ঘটনা অবলম্বন করে এই গল্পটা লেখা। ছোটবেলাকার বড় থেকে বড়বেলায় জেন বড় হচ্ছে, from her adolescent period, infant period, to down to adolescence and finally to her youth. এই যে তার পুরো বড় হয়ে ওঠার ঘটনাটা পুরোটাই এখানে আছে। প্রথমে সে গেট সেট হলে আস্তে আস্তে 10 বছর বয়স অবধি
সেখান থেকে তার জীবন শুরু হচ্ছে at the age of 10। তারপরে সে লোড ইনস্টিটিউশন একটা স্কুল ফর দ্য পুয়ার অ্যান্ড অরফ্যান গার্লস, সেখানে জেন ভর্তি হয় এবং তারপরে থর্নফিল্ড হলে জেন আসে। এবার এই থর্নফিল্ড হলে যখন জেন আসে, she actually plays the role of a governess, okay, in the Thornfield Hall। এই গভর্নেস কার গভর্নেস হিসেবে রিক্রুটেড হয়? she was recruited as a governess of যে এই থর্নফিল্ডে আসে, and she learns about that Edward Rochester is the master of the house। এবার তার ডটার অ্যাডেলে, সে জানতো না সে এডওয়ার্ড রচেস্টারের ডটার কি ডটার নয়, অ্যাডেলেকে মানুষ করার সে দায়িত্ব পায় এই জেন, ঠিক আছে। জেন আয়ার 1847 লেখা। এবার এর পরে যেটা ঘটে, এডওয়ার্ড রচেস্টারের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হবে। আমরা জানবো না যে এডওয়ার্ড রচেস্টারের সঙ্গে তার মানে প্রায় বৈবাহিক সম্পর্ক স্থির হয়ে যাবে। এমন সময়ে যেটা জানা যাবে সেটা হচ্ছে যে এডওয়ার্ড রচেস্টার হ্যাজ আ ওয়াইফ, ওকে। সেই ওয়াইফের নাম হচ্ছে অ্যান্টয়েনেট কসওয়ে, বা এই টেক্সটে অ্যান্টয়েনেট কসওয়ে তার বিফোর দ্য ম্যারেজের নাম, পোস্ট ম্যারেজের তার নাম হচ্ছে বার্থা ম্যাসন। সেই বার্থা ম্যাসন যেটা করবে, এই পার্টিকুলার রচেস্টার ম্যানশনে সে একটা অ্যাটিক রুমে, সে একটা চিলেকোঠার রুমে তাকে বন্দি করে রাখা হয়। এবার সেই চিলেকোঠার রুমে একদিন হঠাৎ করে এর সন্ধান জেন পাবে, এবং যেটা ঘটবে সেটা হচ্ছে যে একটা সময়ে সেই অ্যাটিক রুমে ভুল করে এই বার্থা ম্যাসন একদিন আগুন লেগে যাবে, বুঝতে পেরেছো, একদিন আগুন লেগে যাবে, এবং আগুন লাগার পরে পুরো মানে ম্যানশনটা কি, আমি জায়গাটা খুঁজি আর কি, সেই জন্য আমি যাতে তোমাদেরকে ওই জায়গাটা এক্স্যাক্টলি পড়ে বলতে পারি। তো আগুন লেগে যাওয়ার ফলে পুরো ম্যানশনটাই জ্বলে যাবে আর কি, এবং পুরো দোষটাই এবং সেই আগুনে এই বার্থা ম্যাসন বা অ্যান্টয়েনেট কসওয়ে মারাও যাবে। এবং তারপরে যেটা ঘটবে সেটা হচ্ছে এই যে দুটো হোয়াইট ক্যারেক্টার, একটা হচ্ছে মিস্টার রচেস্টার এবং জেন, অনেক পরে রিইউনাইটেড হবে, জেন তার প্রপোজালে সাড়া দেবে। ফাইনালি যখন বার্থা ম্যাসন মানে মারা যাবে, জেন তার প্রপোজালে সাড়া দেবে এবং বার্থা ম্যাসনকে ওই পার্টিকুলার অ্যাটিক রুম, ওই যেটাকে বলা হয় চিলেকোঠার উন্মাদিনী, দ্য ম্যাড ওম্যান ইন দ্য অ্যাটিক বলে যে বিখ্যাত টেক্সট, পরবর্তীকালে বহু ফেমিনিস্ট এটাকে নিয়ে চর্চা করেছেন। দ্য ম্যাড ওম্যান ইন দ্য অ্যাটিক বলা হয় এই বার্থা ম্যাসনকে। এই বার্থা ম্যাসনকে মারা যাওয়ার পরে যখন আবার রিইউনাইটেড হবে দুজনে, তারপরে তারা একটা সুখে শান্তিতে ঘর করতে আরম্ভ করবে। কিন্তু যেটা প্রশ্ন, এই জেন আয়ার যে প্রশ্নের উত্তর দেয়নি সেটা হচ্ছে মিস্টার রচেস্টার কেন বার্থা ম্যাসনকে এই রুমের মধ্যে লকডাউন করে রেখেছিল, কেন, ওয়াই? এই যে টেক্সটের মধ্যে বিভিন্ন জায়গাতেই আমরা পাবো জেন বিভিন্ন সময়ে ওই যে ওপরের যে অ্যাটিক রুম থেকে বিভিন্ন ধরনের শব্দ পাবে। জেন জানতো না যে সে কে, ফাইনালি সে পরবর্তীকালে জানতে পারবে। এই অংশটা একটু পড়তে হবে, না হলে বোঝা যাবে না। However, one midsummer evening, Rochester baits Jane by saying how much he will miss her after getting married and how she will soon forget him. মানে মিস্টার রচেস্টারের বিয়ে তখন তোড়জোড় চলছে, তখন সেটা জেনকে বলছে যে কতটা তাকে মিস করবে। The normally self-controlled Jane reveals her feelings for him. জেন তার ফিলিংটা তাকে বললো। Rochester then is sure that Jane is sincerely in love with him and he proposes marriage. তখন মিস্টার এডওয়ার্ড রচেস্টার জেনকে ম্যারেজ প্রপোজ করে, and Jane is at first skeptical of his sincerity before accepting his proposal. She was not sure. She then writes to her uncle John telling him of her happy news. As she prepares for her wedding, যখন জেন নিজের বিয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে, Jane forebodings arise when a strange woman sneaks into her room one night and rips Jane's wedding veil into two.
একটা রাত্রে যখন জেন ঘুমোচ্ছিল হঠাৎ করে একজন নারী চরিত্র ঢুকে পড়ে, একটা স্ট্রেঞ্জ ওমেন নারী চরিত্র, ছায়ার মধ্যে চিনতে পারে না জেন। অ্যাজ উইথ দ্য প্রিভিয়াস মিস্টিরিয়াস ইভেন্ট, আগে এর অনেক মিস্টিরিয়াস ইভেন্ট ঘটেছে এর আগে, যখন জেন বলেছে যে আমি ওপরে অনেক ধরনের শব্দ বা সাউন্ড পাচ্ছি, এটা কে, হু ইজ শি? The identity of the mysterious women has not been revealed by Mr. Edward Rochester, neither by Edward Rochester, not by Grace Poole. Grace Poole বলে একজন সার্ভেন্ট ছিল যার কাজই ছিল এই বার্থা ম্যাসনকে রক্ষা করা। So as with the previous mysterious events, Mr. Rochester attributes the incident to the Grace Poole. Mr. Rochester কি করলো? Grace Poole কেই বললো যে Grace Poole, one of his servant, সে রাত্রিবেলা ইনটক্সিকেটেড হয়ে মদ টদ খেয়ে অনেক কাজকর্ম করে, ভুল কাজকর্ম করে, এটা গ্রেস পুলেরই কাণ্ড। কিন্তু যেটা ঘটে ডিউরিং দ্য ওয়েডিং সেরিমনি, হাউএভার, মিস্টার ম্যাসন and a lawyer declared that Mr. Rochester cannot marry because he is already married to Mr. Mason's sister Bertha. বার্থা ম্যাসনকে অলরেডি বিয়ে করেছে, সেটা বিয়ের দিনকে জানতে পারে জেন। Mr. Rochester admits this is true, but explains that his father tricked him into the marriage for her money. তার টাকার জন্য, মানে বার্থা ম্যাসন, who is a Creole woman, who is a Jamaican woman, but she is very wealthy, সেই টাকার জন্য তাকে এই বিয়েটা দিতে বাধ্য করে। Once they were united, he discovered that she was rapidly descending into congenital madness. সে আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছে, এই যে ওম্যানটা পাগল হয়ে যাচ্ছে সেটা মিস্টার রচেস্টার বুঝতে পারে। এটা কিন্তু তুমি পুরোটাই মিস্টার রচেস্টারের ন্যারেটিভ শুনছো, ভিক্টোরিয়ান কলোনিয়াল ন্যারেটিভ তুমি শুনছো। একজন ব্ল্যাক স্কিনড ওম্যান সম্বন্ধে একজন হোয়াইট ম্যান গিভিং হিজ ওপিনিয়ন, যেরকম ভাবে তোমরা অলরেডি দ্য ইয়েলো ওয়ালপেপার পড়েছো, যেখানে তোমরা একটা ওম্যানের বক্তব্য শুনছো অ্যাবাউট ম্যাডনেস, এখানে তোমরা একটা ম্যানের, হোয়াইট ম্যানস কমেন্টারি অ্যাবাউট আ ব্ল্যাক ওম্যানস ম্যাডনেস সেটা শুনছো। ফলে এখানে কিন্তু অনেক বেশি পরিমাণে সেটা বায়াসড হওয়ার সম্ভাবনা। স্যার এটা কি ওয়েব সিরিজ না মানে ওয়েব স্টাডিজ? বুঝলাম না, আরেকবার এটা এখন যে টেক্সটটা পড়াচ্ছি এটা হচ্ছে জেন আয়ার, যেটা 1847 পাবলিশ, যেটা লিখেছে শার্লট ব্রন্টি। আজকে তোমরা যেটা পড়বে, তোমাদের যেটা রেকমেন্ডেড টেক্সট, সেটা এই শুধুমাত্র একটা এপিসোড নিয়ে, এই যে ক্যারেক্টারটার নাম বললাম বার্থা ম্যাসন, যাকে ম্যাড ওম্যান ইন দ্য অ্যাটিক করে রেখে দিয়েছিল মিস্টার রচেস্টার, তার ভিউ পয়েন্ট থেকে লেখা নভেলটা হচ্ছে ওয়াইড সার্গাসোসি। প্রথমটা একজন ব্রিটিশ মহিলার লেখা 1847 সালের টেক্সট। এর ফলে এই টেক্সটটা শেষ হবে জেন এবং মিস্টার রচেস্টারের ইউনিয়ন দিয়ে। মিস্টার রচেস্টার লাস্টে, আমি স্টোরিটা যখন এগোবো তখন দেখতে পাবে মিস্টার রচেস্টার কে একজন অত্যন্ত ভালো ক্যারেক্টার হিসেবে এই টেক্সটটা দেখানো হয়েছে, এবং দেখানো হবে ফাইনালি জেন সেই ঘর থেকে বেরিয়ে যাবে এবং তারও অনেক পরে সে মিস্টার রচেস্টারকে বিয়ে করবে, তার প্রপোজালে সাড়া দেবে। একটা কোশ্চেন। হ্যাঁ বলো। বলছি এইভাবে কোনো লেখা কেউ শুরু করলে অন্য কেউ সেটা কমপ্লিট করতে পারে? হ্যাঁ পারে, যদি তার ইন্টেলেকচুয়াল কপিরাইট উঠে যায়, বা এটা তো এক্স্যাক্টলি সেই লেখাকে সে, মানে সেই লেখার চরিত্রগুলোকে কেউ নিচ্ছে, এখানে তো স্টোরিটাকে নিচ্ছে না, একটা চরিত্র নিয়ে সেই লেখাটাকে অন্যভাবে লেখা শেষ করছে। ধরা তুমি যদি ফেলুদাকে নিয়ে অন্যরকম, যেমন কই মিল গায়া থেকে ক্রিস্টা লেখা হয়েছিল, কই মিল গায়ার পর যেমন ক্রিস্টা হয়েছিল, ওখানের সঙ্গে এখানে একটা পার্থক্য আছে। সাধারণত ইন্টেলেকচুয়াল কপিরাইট যে ব্যাপারটা, সেটা 75 বছর জন্য ভ্যালিড থাকে, মানে লেখকের মৃত্যুর পরে 75 বছর। এই টেক্সটটা লেখা হচ্ছে যখন 1966 সালে, জেন আয়ার তার অনেক আগেই মারা গেছে, মানে জেন আয়ার মানে শার্লট ব্রন্টি তার অনেক আগেই চলে গেছে। ফলে এবং মানে মারা যাক বা না যাক, ফর এক্সাম্পল সৃজিত মুখার্জি ফেলুদা ফেরত বলে একটা ওয়েব সিরিজ করছে, এর অনেক আগে সে একটা নাটক করেছিল ব্যাঙ্গালোরে, ফেলুদা ফেরত বলি, ঠিক আছে। ফলে ন্যাচারালি সেটা তো ফেলুদা নিয়ে, এবং সেটা সত্যজিৎ রায়ের লেখা, সত্যজিৎ রায় মারা গেছে অনেক পরে 1992 সালে, ফলে ন্যাচারালি এখনো কপিরাইট কিছুই ওঠেনি, তা সত্ত্বেও করতে পারছে, কারণ সে তো টেক্সটটা অন্যরকম ভাবে লিখছে।
সে তো গল্পটা পুরো পাল্টে দিচ্ছে, সে তো অন্য লোকের ভিউ পয়েন্ট নিয়ে গল্পটা লিখছে, সেখানে তো গল্পটা এক জিনিস নয়, গল্পটা তো আর এক নেই, ঠিক আছে, আইডিয়াটা সে সেই পার্টিকুলার সেটিংটাকে দিচ্ছে, বুঝতে পেরেছো? এই ব্যোমকেশও এরকম একটা পেলাম, আবার ব্যোমকেশ বা ব্যোমকেশ গোত্র, আমার নামটা মনে পড়ছে না, কিন্তু এখানে ব্যোমকেশ কেশের অনেক বৃদ্ধ দেখানো হয়েছে, তার নাতি, ওটা বিদায় বিদায় ইয়ে ছিল, হ্যাঁ বিদায় ব্যোমকেশ, তুই আমাকে দিয়েছিলিস ওটা, হ্যাঁ বিদায় ব্যোমকেশ, রাইট। সো ন্যারেটিভটা কি এখানে পাল্টে দিচ্ছে, এবং এই পার্টিকুলার টেক্সট ওয়াইড সার্গাসোসি ওই জন্যই মানে একটু কমপ্লেক্স, কারণ এখানে তোমাকে জেন আয়ারের ভিউ পয়েন্টটাকে জানতে হবে, জেন আয়ারের স্টোরিটা জানতে হবে, না জানলে তুমি ওয়াইড সার্গাসোসিতে মানে ব্যাপারটাতে মধ্যে ঢুকতে পারবে না, ওই জন্যই আগে আমি জেন আয়ারের স্টোরিটা বলে দিচ্ছি, বুঝতে পেরেছো? ও কেন হঠাৎ করে পাগল হয়ে যাচ্ছিল, কেন করে পাগল লিখে দিয়েছে এখানে, হ্যাঁ সেটা 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 কেন সেটা আমি বলবো, সেটা নিয়েই নভেলটার একটা বড় অংশ যেটা এখানে অ্যাড্রেস করেছে, আদৌ পাগল কি পাগল নয় নাকি সেটা ইউরোপিয়ান পয়েন্ট অফ ভিউ, সেইটা নিয়েই কিন্তু পুরো নভেলটা। তো বাকিটা কিন্তু জেন আয়ারে এক্সপ্লেন করেনি, মানে জেন আয়ারে শুধুমাত্র এটুকুই বলা ছিল, মিস্টার রচেস্টার admits that it is true but explain that his father tricked him into the marriage for her money, and once they were united he discovered that she was rapidly descending into congenital madness, and so he eventually locked her away in the Thornfield, সেজন্য থর্নফিল্ড হলের অ্যাটিকের মধ্যে তাকে লক করে রাখা হয়েছে, hiring Grace Poole as a nurse to look after her. So when Grace gets drunk, Rochester's wife escapes and causes the strange happenings at Thornfield. যখন গ্রেস পুল ড্রাঙ্ক হয়ে পড়ে থাকে তখনই রচেস্টারের যে ওয়াইফ সেখান থেকে পালায় এবং অদ্ভুত কাণ্ড কারখানা থর্নফিল্ড হলের অন্যান্য জায়গায় করে, যেটা জেন দেখেছে। It turns out that Jane's uncle Mr. John Eyre is a friend of Mr. Mason's and was visited by him soon after Mr. Eyre received Jane's letter about her impending marriage. এবার মিস্টার জন আয়ার who is the uncle of Jane, সে এই মিস্টার ম্যাসন হচ্ছে বার্থা ম্যাসনের ভাই, ব্রাদার অফ বার্থা ম্যাসন, তার বন্ধু, এবং যখন এই ইম্পেন্ডিং ম্যারেজকে রোখার জন্য যাতে এই ভুলটা না হয় তারা চলে এসেছে। আফটার দ্য ম্যারেজ সেরিমনি ইজ ব্রোকেন অফ, তখন ম্যারেজ সেরিমনি ভেঙে দেওয়া হলো, মিস্টার রচেস্টার asks Jane to go with him to the south of the France and live with him as husband and wife. তখন যখন বিয়েটা ভেঙে গেল তখন মিস্টার রচেস্টার জেনকে বললো, যাকে ছাড়ো, বিয়েটা ভেঙে গেছে কিন্তু আমরা তো ইংলিশ রুল অনুযায়ী আমাদের বিয়ে ভেঙে গেছে, we can go to the south of the France and live there as husband and wife even though they cannot marry, তারা যদিও বিয়ে করতে পারবে না। Jane is tempted but must stay true to her Christian values and beliefs. The Christian values, তার মূল্যবোধ এবং বিলিফের প্রতি ট্রু থাকার জন্য বিয়ে করলো না, refusing to go against her principles, and despite her love for Rochester, Jane leaves Thornfield at dawn before anyone else is up. Jane Thornfield ছেড়ে চলে গেল। তো এর পরে মানে এই জেন এসে মুড হাউসে সেন্ট জন রিভার্স বলে একজন ক্লার্জিম্যানের সঙ্গে থাকবে, সেন্ট জন রিভার্স আবার জেনকে প্রপোজ করবে, জেন তাতে রাজি হবে না। এবার এমন সময়ে যেটা হবে মানে thinking that the pious and conscientious Jane will make a suitable missionary's wife, Saint John asked her to marry him and to go with him to India. Mr. John propose করবে জেনকে ইন্ডিয়াতে যাওয়ার জন্য এবং একজন মিশনারির ওয়াইফ হওয়ার জন্য। তার ওয়াইফ বুঝতে পারছেন আমেরিকাকে সেন্ট মানে হি ইজ এ খ্রিস্টান প্রিস্ট, সে ইন্ডিয়াতে যাবে ধর্ম প্রচার করতে। মনে রাখো 1847-1850 মানে তখন ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের একদম মধ্য গগন চলছে, ঠিক আছে, তখন ধর্ম প্রচার ভারতবর্ষে খুবই প্রয়োজন, তো সেটাতে যাওয়ার জন্য জেনকে প্রপোজ করলো বিয়ে করার পরে। Jane initially accepts going to India but rejects the marriage proposal, suggesting they travel as brother and sister. বললো না, ভাই এবং বোন হিসেবেই যাব। As soon as Jane's resolve against marriage to Saint John begins to weaken, she mystically hears Mr. Rochester's voice calling her name. এমন সময় মিস্টার রচেস্টারের গলা জেন শুনতে পেল অদ্ভুতভাবে। জেন এই গলা শুনে
সেখান থেকে বেরোলো এবং দেন টার্নস টু থর্নফিল্ড টু ফাইন্ড অনলি blackened ruins. জেন থর্নফিল্ডে ফিরে দেখলো শুধুমাত্র কালো কালো ধ্বংসস্তূপ পাথরগুলো পড়ে আছে। She learns that Mr. Rochester's wife set the house on fire and committed suicide by jumping off the roof. সে জানলো মিস্টার রচেস্টারের ওয়াইফ গোটা বাড়িটাতে আগুন জ্বালিয়ে দিয়েছে পাগলামো করে এবং সুইসাইড কমিট করেছে by jumping from the roof. জাম্প মেরে। In his rescue attempts, Mr. Rochester lost a hand and his eyesight. একটা হাত হারিয়েছে, হাত ভেঙে গেছে এবং তার চোখটাও হারিয়েছে, চোখের দৃষ্টিশক্তিও হারিয়েছে মিস্টার এডওয়ার্ড রচেস্টার। জেন reunites with him. ফলে রচেস্টারকে একটা সিম্প্যাথেটিক ক্যারেক্টার হিসেবে গড়ে তোলার খানিকটা চেষ্টা করা হয়েছে টেক্সটে। জেন reunites with him and he fears that she will be repulsed by his condition. তাকে দেখে ঘৃণা করবে সেটা ভাবলো মিস্টার রচেস্টার। Am I hideous, Jane? আমি খুব খারাপ Jane. He asks. Very sad. You always were, you know. তুমি চিরকালই খুব খারাপ ছিল। যেরকম একটা টিপিক্যাল ইমোশনাল সিন হয় সেইভাবেই শেষ হচ্ছে when Jane assures him of her love and tells him that she will never leave him. Mr. Rochester proposes again and they are married. তারপরে তারা বিয়ে করলো কারণ এখন আর কোনো অসুবিধা নেই লিগালি, কারণ তার ওয়াইফ মৃত। They live together in an old house in the woods called Ferndean Manor. Rochester regains sight in one eye in 2 years. একটা চোখে 2 বছর বাদে আস্তে আস্তে তার দৃষ্টি শক্তি ফিরে এলো। After his and Jane's marriage, he sees their newborn son. তাদের নতুন সন্তানের জন্ম হলো জেন এবং তার after the marriage. এইভাবে এই গল্পটা শেষ হচ্ছে যে আলটিমেটলি আমরা জানতে পারলাম এই বার্থা ম্যাসন সম্পর্কে, যে বার্থা ম্যাসন has caused terrible ruin in the Thornfield, and she also learns that Mr. Rochester's wife set the house on fire. Mr. Rochester's wife এটাকে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং ফাইনালি সুইসাইড কমিট করেছে। তাহলে বুঝতে পারলে যে বার্থা ম্যাসনের ক্যারেক্টারটাকে কেমন করে ক্রিয়েট করা হয়েছে এই জেন আয়ার নভেলে। বার্থা ম্যাসন খুব বিরাট ইম্পর্টেন্ট ক্যারেক্টার নয় এই নভেলে, কিন্তু একটা বিরাট বড় ছাপ ফেলে যাচ্ছে যে বার্থা অ্যান্টোয়ানেটা ম্যাসন, the first wife of Edward Rochester. After their wedding, her mental health began to deteriorate and she is now violent and in a state of intense derangement, apparently unable to speak or go to the society. সমাজে বেরোতে পারে না, খিদে কোঠার উন্মাদিনী হিসেবে রিপিট করা হয়েছে state of intense madness and derangement. কিন্তু কেন পাগল হয়েছে, কিভাবে পাগল হয়েছে সেই গল্পটা এখানে বলেনি, জেন আয়ারে বলেনি। জেন আয়ার the story is very much busy in depicting the love affair between Jane Eyre and the husband of Bertha Mason, that is Edward Rochester. তাদের ভালোবাসার গল্প বলতে জেন আয়ার বেশি ব্যস্ত। Jane Eyre, it's an Eurocentric novel about a white woman character. সাদা চামড়ার একটা হোয়াইট ওম্যান ক্যারেক্টার, তার যে ভালোবাসার গল্প সেটা বলতে অনেক বেশি ব্যস্ত জেন আয়ার। এটাই বলবে জন রাইস। সেই জন্য তিনি একজন ব্ল্যাক ডমিনিকান বা জ্যামাইকান ওম্যানের গল্প তার এই নভেলে সেই জ্যামাইকান ওম্যানের পয়েন্ট অফ ভিউ থেকে বলার চেষ্টা করেছেন। যে দুটো নভেল সময় অনুযায়ী প্রায় 119 বছর, 120 বছরে ডিভাইডেড। জেন আয়ার লেখা হচ্ছে 1847 একটা ইউরোসেন্ট্রিক পয়েন্ট অফ ভিউ থেকে। Wide Sargasso is a post-colonial novel. It's an anti-imperialist novel. It can be called an anti-colonial novel, post-colonial novel by the Dominican-born British author John Rhys, centering on the viewpoint of Bertha Mason. A Creole যে ওম্যান, এই অ্যান্টোয়ানেট কসওয়ে বা বার্থা অ্যান্টোয়ানেটা ম্যাসন, যাকে অনেকেই বলে ম্যাড ওম্যান ইন দ্য অ্যাটিক, তার ভিউ পয়েন্ট নিয়ে ওয়াইড সারগাসো লেখা। এবার ধরতে পারছো জিনিসটা? বলো। এবার মানে বিষয়টা, বেসিক বিষয়টা বুঝতে পেরেছো কেন এটাকে প্রিকোয়েল বলা হয়, কেন এটাকে? এক্স্যাক্টলি, কারণ আমি যদি কোনো একটা পার্টিকুলার টেক্সট যেটা ইউরোসেন্ট্রিক পার্সপেক্টিভ থেকে লেখা, আমি আগের দিন তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কাকে মার্জিনালাইজ বলে আর কাকে নন মার্জিনালাইজ বলে। এখানে দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই যে ছবি, এই ধরো এটা একটা পাতা,
এই পাতার যে ভেতরের যেটা সেটা হচ্ছে সেন্টার, আর পাতার চারপাশে হচ্ছে মার্জিন। ফলে মার্জিনালাইজ বা পার্শ্বরেখায়িত চরিত্র বলতে আমরা অনেক কিছুকে বুঝতে পারি। আমরা মার্জিনালাইজ ক্যারেক্টার বলতে আমরা বলতে পারি ডিজেবল ক্যারেক্টার্স, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যারেক্টার্স। আমরা মার্জিনালাইজ ক্যারেক্টার বলতে পারি ট্রাইবাল ক্যারেক্টার্স, উইমেন ক্যারেক্টার্স, যারা নারী, এমনকি কলোনাইজ ক্যারেক্টার্স। গায়ত্রী চক্রবর্তী স্পিভাক ক্যান দ্য সাবঅল্টার্ন স্পিকে বলেছেন, the women in India or Africa or any other colonial country is doubly colonized because she is colonized by her husband or her patriarchal family and at the same time by the Britishers. দুজনের দ্বারাই কলোনাইজ, ব্রিটিশদের দ্বারা কলোনাইজ আবার হাজবেন্ডের দ্বারা কলোনাইজ, যদি সেটা কলোনিয়াল কান্ট্রি। ফলে কলোনাইজার এবং কলোনাইজডের যে সম্পর্কের মধ্যে যে হায়ারার্কি, সেই হায়ারার্কিও তার মধ্যে থাকছে, আবার সে নারী চরিত্র বলে আরো বেশি কলোনাইজড। তো এইরকম একটা মার্জিনালাইজ চরিত্র হচ্ছে বার্থা ম্যাসন। তার পয়েন্ট অফ ভিউ থেকে এই গল্পটা বলার চেষ্টা করা হয়েছে। সেই ক্যারেক্টারটাকে এই গল্পে বড় করা হয়েছে, সেই ক্যারেক্টারটাকে এই গল্পের মধ্যে দেখানো হয়েছে। তার যে পয়েন্ট অফ ভিউ সেটা তো একবারের জন্য বলা হয়নি যে নায়ারে, সেইটা এই টেক্সটে বলবার চেষ্টা করা হয়েছে। বুঝতে পেরেছো? বেশ, এই নভেলটা পড়াতে আমার দুটো ক্লাস লাগবে, একটা ক্লাসে হবে না ন্যাচারালি। তার কারণটা হচ্ছে যে এটা যেহেতু নভেলগুলো এরকম ট্রেন টু পাকিস্তান, ওয়াইড সার্গাসোসি, দুটো ক্লাস লাগবে মিনিমাম, নাহলে শেষ করতে পারবো না। শর্ট স্টোরি এরকম অনেক সহজে শেষ হয়ে যায়, নভেলগুলোর গল্পটা তো অনেকটা বড়, ফলে কিছু করার নেই। সো ওয়াইড সার্গাসোসি এই পার্টিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে বিষয়টা শুরু হচ্ছে। It describes the background to Mr. Rochester's marriage from the point of view of his mad wife Antoinette Cosway. Antoinette Cosway is her premarital name. Before marriage her name is, দেখতে পাচ্ছ Antoinette Cosway দিলেই বার্থা ম্যাসন আসছে, বিখ্যাত ছবি যেখানে বার্থা ম্যাসন পাগল হয়ে জেনের যে ওয়েডিং ভেল সেটা ছিঁড়ে ফেলছে। So she's a Creole heiress. Creole people are basically an ethnic groups which originated during the colonial era in West Africa. Creole দুজনের combination, white father, black woman, তার combination created হয়। So Antoinette Cosway কিভাবে মিস্টার রচেস্টারকে বিয়ে করলো তার পয়েন্ট অফ ভিউ থেকে, পাগল হওয়ার আগে। Antoinette Cosway is Reese's version of Bronte's devilish mad woman in the attic. ইউরোপিয়ান একটা অথরের হাতে যে হয়ে উঠছে একটা চিলেকোঠার উন্মাদিনী, একজন আরেকজন ইউরোপিয়ান অথর, জি রাইজও একজন ইংলিশ অথর, তার হাতে কিভাবে একটা রক্ত মাংসের নারী চরিত্রতে পরিণত হচ্ছে সে, সেটাই এই নভেলের মেন বলার মানে মেন এইম। Antoinette's story is told from the time of her youth in Jamaica, তার ছোটবেলায় জ্যামাইকার বড় হয়ে ওঠা, to her unhappy marriage to a certain unnamed English gentleman। এই গল্পের যে মূল চরিত্র, যে আরেকজন যে মেইন চরিত্র ইংলিশ জেন্টলম্যান, যে who is the husband of Antoinette Cosway or husband of Bertha Mason, he remained unnamed। এডওয়ার্ড রচেস্টার যে জেন আয়ারের একজন ক্যারেক্টার, সে তো হাজবেন্ড ছিল বার্থা ম্যাসনের, সে এই গল্পে তার নাম করা হয়নি, তার নামটা আননেমড অবস্থায় রয়েছে এই গল্পে। বুঝতে পেরেছো? So it describes her unhappy marriage to a certain unnamed English gentleman who renames her Bertha, যে তার নাম পাল্টে বার্থা করে, খ্রিস্টান নেম দেয়, and declares her mad, এবং তাকে পাগল বলে ঘোষণা করে। Takes her to England, ইংল্যান্ডে নিয়ে যায়, and isolates her away from the rest of the world in his mansion, এবং তার ম্যানশনে, তার বিরাট বড় প্রাসাদে অন্যান্য লোকের থেকে আলাদা করে রাখে। So Antoinette is caught in an oppressive patriarchal society in which she fully belongs neither to Europe nor to Jamaica। একটা পুরুষতান্ত্রিক সমাজে এমন ভাবে সে বন্দী হয়ে পড়ে যাতে সে ইউরোপেরও নয় আবার জ্যামাইকারও নয়। Wide Sargassoti explores the power of the relationships between man and women and develops post-colonial themes such as racism, displacement and assimilation। Assimilation মানে দুটো রেসের একটা জায়গায় মিলিত হওয়া, racism মানে তোমরা জানো রেশিয়াল ডিসক্রিমিনেশন,
অ্যান্ড ডিসপ্লেসমেন্ট মানে একটা জায়গা থেকে আর একটা জায়গায় ডিসপ্লেসড হওয়া, পার্টিশন যেরকম ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট করেছিল, এখানেও অ্যান্টয়েনেট কসওয়ের জীবনে বা বার্থা ম্যাসনের জীবনে ডিসপ্লেসমেন্ট হচ্ছে জ্যামাইকা থেকে ইংল্যান্ডে যাওয়া, গিয়ে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাওয়া। সো এই গল্প বিখ্যাত করে দিয়েছিল জি রিসকে। এই গল্পের তিনটে মেন পার্ট, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। বেশ, তাহলে মোটামুটি তোমরা এই গল্পের ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পেরেছো। আমি মানে এই গল্পের বেসিক ব্যাকগ্রাউন্ড কোনটা বুঝতে পারলে আমি মোটামুটি স্টোরিতে যাব। বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, আপনি স্টোরিটা পড়ান এবারে। বেশ। So the novel was set initially in the Jamaica and opens a short while after the Slavery Abolition Act of 1833. যখন ইংলিশ গভর্নমেন্ট প্রথম ডিসাইড করে যে স্লেভারি অ্যাবলিশন হবে 1833 সালে, তারা একটা অ্যাক্ট তৈরি করে। ইট এন্ডেড দ্য স্লেভারি ইন দ্য ব্রিটিশ এম্পায়ার অন 1 অগস্ট 1834। তারপর থেকে কৃতদাস প্রথা সম্পূর্ণ রূপে বন্ধ করে দেওয়া হয়। এবং the protagonist Antoinette relates the story of her life from childhood to her arranged marriage to an unnamed Englishman. তার চাইল্ডহুড থেকে তার যে ম্যারেজ অবধি তার যে জীবনের কাহিনী সেটাই গল্পেতে বলে। তো গল্পটা বেসিক্যালি কি? গল্পটা হচ্ছে Antoinette Cosway, a Creole or Caribbean person of European descent, তার বাবা ইউরোপিয়ান, মা ক্রেওল, recounts her memories growing up at her family's estate. Colibri. Colibri is an estate in Jamaica in the 1830s. Her family consisting of her mother Annette. So আমরা প্রথম ক্যারেক্টার পেলাম তার ফ্যামিলির যে মাদার Annette and her mentally disabled young brother Pierre. They are destitute and isolated after her father's death and the passage of the Emancipation Act of 1833. আমরা যেটা বললাম Slavery Abolition Act of 1833, এতে স্লেভারিকে অ্যাবলিশ করা হয়েছে। এর ফলে তারা কিন্তু ইম্যানসিপেটেড হয়েছে, তারা কিন্তু এখান থেকে বেরোতে পেরেছে, স্বাধীন হয়েছে। কিন্তু স্বাধীন হওয়ার ফলেও তারা খুবই মানে ফাইন্যান্সিয়ালি পুয়ার রয়ে গেছে। সো her mother Annette and her mentally disabled young brother Perry, সেও খানিকটা mentally disabled। এর ফলে তারা জ্যামাইকান যে স্লেভারি সেখান থেকে মুক্ত হয়েছে। Annette becomes withdrawn and depressed, shunning Antoinette and talking to herself. Antoinette seeks refuge in the gardens and the company of a nurse, Christophine, who is known for her practice of Obeth. Obeth is a black magic, a voodoo like folk magic. So Antoinette কি করছে? Antoinette মানে যাকে নিয়ে আমাদের এই গল্প, Antoinette Cosway, যার পরবর্তীকালে নাম হবে বার্থা ম্যাসন, সে তার মা এবং তার ভাইয়ের থেকে বরাবরই একটু আলাদা। সে গার্ডেনে ঘুরে বেড়ায়, তার একটা ইমাজিনেটিভ পোটেনশিয়াল রয়েছে, সে বাগানের মধ্যে ঘোরে এবং তার নার্স ক্রিস্টোফাইন তার কোম্পানিতে ঘুরে বেড়ায়, যে কিন্তু ওবেথ বলে এক ধরনের ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে, এক ধরনের ফোক ম্যাজিক। Antoinette has a short-lived friendship with a little black girl, Tia, until the two fall out a bet while they are swimming, and Tia runs away with Antoinette's money and clothes. Antoinette টাকা নিয়ে সে চলে যায়, তারা একটা bet করেছিল। So after seeing Antoinette in Tia's dirty dress, Annette resolves to lift the family out of the poverty. ডিসাইড করে Annette যে কোনো না কোনো ভাবে তাদের এই পুয়ার ফ্যামিলিকে পভার্টি থেকে মুক্তি দেবে। She soon marries Mr. Mason, a wealthy Englishman. Mr. Mason has Colibri completely renovated. Mr. Mason এর প্রচুর টাকা, তিনি ওই Colibri বলে যে বিরাট বড় কলোনিয়াল এস্টেট তাকে কমপ্লিটলি রিনোভেট করেন। The show of the ostentatious wealth causes resentment in the neighboring village of the poor ex-slaves. এত বেশি টাকার যে মানে যে ডিসপ্লে, সেটা তার নেবারিং ভিলেজ, যারা নেবারিং ভিলেজে যারা পুয়ার এক্স স্লেভ, যারা আগে কৃতদাস ছিল, তাদের মধ্যে একটা রিসেন্টমেন্ট ক্রিয়েট করে। Annette and Aunt Cora, fearing retribution,
urge Mr. Mason to move the family out of the harm's way. বলে এখান থেকে পালাই চলো, না হলে চারপাশের মানুষ আমাদেরকে মেরে ফেলবে। But he ignores them. সে ইগনোর করে, and one night a mob sets fire to the house at Colibri. ফলে ছোটবেলায় তার একটা জীবনের ট্রমাটিক ইনসিডেন্ট ঘটছে, যেখানে তার চারপাশের যারা মব, যারা সাধারণ মানুষ, তারা তাদের কলুব্রি হাউসে তাদের ডিসপ্লে অফ দ্য ওয়েলথ দেখে আগুন জ্বালিয়ে দেয়। The family narrowly escapes, but Pierre is badly injured. কিন্তু প্যারি তার ভাই, অ্যান্টোয়ানেটের ভাই প্যারি is badly injured. Antoinette descends into a fever for 6 weeks, প্রায় 6 সপ্তাহের একটা বিরাট বড় জ্বর হয় তার, ট্রমাটিক ফিভার আমরা বলতে পারি। When she finally awakes, she learns that Perry has died. তার ভাই মারা গেছে, and her mother Annette is being kept as a convalescent house in the country. As a convalescence মানে যার খিঁচুনি হয়, বা বলতে গেলে যাকে বলা যায় সিজার, ACIZURE, সিজার মানে হচ্ছে দাঁতে দাঁত লেগে যাওয়া, কনভ্যালেসেন্স, কনভালশন, যাতে গোটা বডি, it's a neurologic disorder where the entire body actually moves in great fever, trembles. এর ফলে দেখা গেল that her mother Annette is being kept at a convalescent house in the country. এই convalescent house এর মাকে রাখা হয়েছে কারণ সে একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে ভুগছে, অ্যানেটকে। প্যারি মারা গেছে, তাহলে বুঝতে পারছো একটা অত্যন্ত ট্র্যাজিক লাইফের মধ্যে দিয়ে শুরু হচ্ছে এই গল্প। Antoinette goes to visit her but finds her mother unrecognizable, mad with grief. তার মা চিনতে পারছে না তাকে, পাগল, শোকে স্তব্ধ হয়ে গেছে। So Antoinette begins to attend an all-girls convent school. Antoinette একটা all-girl convent স্কুলে পড়াশোনা শুরু করে। The nuns there instill the values of chastity and good behavior in their students and place a high premium on appearance. Appearance মানে সে যে ড্রেস পরে অ্যাপিয়ার করবে তার দিকে খুব বেশি পরিমাণে লক্ষ্য দেওয়ার কথা বলে। So Antoinette is comforted by the routines of the convent but fails to find faith in solace or in prayer. সে যে কনভেন্ট এডুকেশন পাচ্ছে তাতে খুশি নয় ন্যাচারালি, কারণ তার ধর্ম হচ্ছে, মানে সে তো আফ্রিকা থেকে উঠে এসছে, সে তো একটা পলিথিস্টিক রিলিজিয়নের মানুষ, সে তো বহুদেববাদে বিশ্বাস করে, সে তো প্যাগান রিলিজিয়নের মানুষ, সে খ্রিস্টানিটিতে বিশ্বাস করতে পারছে না। ফলে এটা পুরোপুরি কিন্তু একটা আফ্রিকান ওম্যানের যন্ত্রণার কাহিনী তার লাইফের পয়েন্ট অফ ভিউ থেকে ডিপিক্ট করছে। So after 18 months, during which time Annette has died, Mr. Mason comes to visit her and informs her that he is taking her out of the convent school. Mr. Mason বলে চলো আমি তোমাকে এই কনভেন্ট স্কুলে থেকে নিয়ে যাচ্ছি, implying that there is a suitor awaiting for her. Suitor মানে who will marry him. And Antoinette has a recurring nightmare about a stranger leading her through the woods and up a flight of stairs. এবং তার রিকারেন্ট নাইটমেয়ার, রাত্রেবেলা দুঃস্বপ্ন হতো যে একজন স্ট্রেঞ্জার, একজন আগন্তুক তার হাত ধরে জঙ্গলের মধ্যে তাকে নিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে তারা ওই নক্ষত্রের দিকে হেঁটে যাচ্ছে। মিস্টার ম্যাসন অ্যান্টয়েনেট কসওয়ে বা বার্থা ম্যাসনের বিয়ের ব্যবস্থা করতে শুরু করলো। এখানে নভেলের পার্ট 1 শেষ। নভেলের পার্ট 2 শুরু হচ্ছে। of the novel begins during Antoinette and a new husband. এই নিউ হাজবেন্ড হচ্ছে এডওয়ার্ড রচেস্টার, যেখানে যে এই গল্পে যার কোনো নাম দেওয়া হয়নি, একজন সার্টেন ব্রিটিশ জেন্টলম্যান। So part 2 of the novel begins during Antoinette and her new husband's honeymoon. তাদের হানিমুনে on the island of the Grand Boy near Jamaica. সেখানে তারা প্রথমবার হানিমুনে গেল। This section is narrated from the point of view of the husband. এই পার্টিকুলার সেকশনটাতে কিন্তু হাজবেন্ড বলছে, মিস্টার এডওয়ার্ড রচেস্টার বলছে, an unnamed Englishman who feels menaced by the strange landscape, language and customs of the Caribbean. এর ফলে তোমরা ওই ইউরোপিয়ান পয়েন্ট অফ ভিউটা জানতে পারছো যে চারপাশের লোককে একটি অদ্ভুত লোক, সব কালো চামড়ার মানুষ, অদ্ভুত ল্যান্ডস্কেপ, ল্যাঙ্গুয়েজটা অদ্ভুত, ক্যারিবিয়ান কাস্টমস এন্ড রিচুয়ালসও অদ্ভুত, তার পছন্দ হচ্ছে না। He distrusts the servants, particularly Christophine and the young and defiant Emily. Christophine আমরা আগেই জানি যে অ্যান্টোনেটের প্রথম দিককার বন্ধু, তাকেও পছন্দ হলো না, এবং ইয়াং এন্ড ডিফাইন্ড আমেরিকাও পছন্দ হলো না। He has married Antoinette for her money, তার টাকার জন্য বিয়ে করেছে। And Caesar as a beautiful but unsettling stranger, একজন সুন্দরী কিন্তু unsettling, যাকে দেখলে সে কোনো কমফোর্টেবল ফিল করে না, because of her skin color, because of her appearance.
The two spend afternoons swimming and nights making passionate love until one day the husband receives a letter from Daniel Cosway. Daniel Cosway কাছ থেকে একটা letter সে receive করে, who claims to be Antoinette's half brother, the product of an illicit relationship between her deceased father. যে claim করে Daniel Cosway যে আমি অ্যান্টয়েনেটের half brother এবং তার যে মারা গেছে যে বাবা তার descendant, the old Cosway and one of his slaves, তার একজন কৃতদাস, তার প্রোডাক্ট হচ্ছে Daniel Cosway. The letter warns the husband that madness runs in the Antoinette's family, যে পাগলামো অ্যান্টনেটের রক্তের মধ্যে রয়েছে এবং পরিবারের মধ্যে আছে, relating rumors that both Antoinette's mother and father died raving, দুজনেই রেভ করতে করতে, রেভিং মানে কাঁপতে কাঁপতে বা এক ধরনের পাগলামোকে ডিসপ্লে করতে করতে চলে গেছে. Daniel Cosway insists that Antoinette's family, especially Richard Mason, Antoinette's family যে লোক Richard Mason, deceived the husband. Richard Mason মানে basically the father of the Bertha Mason, deceived the husband making the marriage arrangements. The husband does not mention this letter to Antoinette. Antoinette ke letter ব্যাপারে কিছু বলে না, but becomes distant and cold. সে আস্তে আস্তে তার প্রতি ডিস্টেন্ট এবং দূরত্ব তৈরি করে এবং আস্তে আস্তে খানিকটা তাদের সম্পর্ক শীতল হয়ে যায়. Christophine leaves Grandbois because of her dislike of the husband. তাকে ছেড়ে ক্রিস্টোফাইনও চলে যায় কারণ সে অ্যান্টয়েনেটের স্বামীকে অপছন্দ করতে শুরু করে, which devastates Antoinette. Shortly after Christophine's departure, the husband gets lost in the woods and is sure he sees a zombie or the walking dead near an abandoned house. হঠাৎ করে ক্রিস্টোফাইন চলে যাওয়ার পরে তার হাজবেন্ড একদিন জঙ্গলে হারিয়ে যায় এবং একটা অ্যাবান্ডেন্ড হাউসের সামনে সে ক্লেম করে যে সে জম্বি দেখেছে. জম্বি মানে তোমরা জানো, ZOMBI, zombie is a kind of ghostly creature or an alienated creature, যাকে তোমরা বিভিন্ন PUBG বা অন্যান্য মোবাইল গেমে দেখতে পাবে, মানে অলমোস্ট আ ঘোস্টলি ক্রিয়েচার, তাকে জম্বি বলে. যে দিস ইজ নোন অ্যাজ জম্বি, ঘোস্টলি ক্রিয়েচার, আনলাইফলি, যে কারোর দ্বারা পরিচালিত হয়. ওকে, দ্যাট ইজ নোন অ্যাজ জম্বি. কিছুদিন আগে একটা সিনেমা, রাইট, কিছুদিন আগে একটা সিনেমা হয়েছিল জম্বি কে নিয়ে. ওকে, সো জম্বি ইজ আ মাইথোলজিক্যাল আনডেড কর্পোরাল রেভেনেন্ট ক্যারেক্টার, মানে যে মারা যায়নি কিন্তু তার মানে অদ্ভুত মৃতদেহের মতো দেখতে, মানে যার মৃত্যু হতে পারে না এরকম. তো সেরকম একটা ক্যারেক্টারকে ওয়াকিং ডেড কে দেখতে পায় একটা অ্যাবান্ডেন্ড হাউসের কাছে জঙ্গলে বেড়াতে গিয়ে. সো বুঝতে পারছো একটা এমন একজন ইউরোপিয়ান ক্যারেক্টার যে চারিদিকেই মানে ভূত প্রেত দৈত্য দানবকে দেখছে. হি ইজ ফাইনালি বাউন্ড বাই Baptiste, the butler, who refuses to answer the questions about the house. He is finally তাকে ব্যাপটিস্ট খুঁজে পায় যে সেই যে একটা জঙ্গলের মধ্যে যে বাড়ি, অ্যাবান্ডেন্ড হাউস, সেখানে একটা জম্বি দেখতে পায়, সে ব্যাপারে তেমন কোনো উত্তর কিছু দেয় না. এরপরেই যেটা ঘটে, the narration switches to Antoinette's point of view. এরপরেই অ্যান্টয়েনেটের পয়েন্ট অফ ভিউতে আবার ন্যারেশন চলে আসে. এটা পার্ট 2 তেই ঘটছে এটা. She goes to Christophine's house to beg her to use Obeth to make the husband love again. Obeth মানে এক ধরনের, আমি আগেই বলেছি, এক ধরনের ভুডু, এক ধরনের আফ্রিকান রিচুয়াল, যাতে সেটা করলে তার হাজবেন্ড তাকে আবার ভালোবাসে, তন্ত্র মন্ত্র. Christophine refuses at first, advising Antoinette to act for herself. নিজেকেই যাতে সে ঠিকঠাক তার হাজবেন্ডের ক্লোজ হতে পারে তার অ্যাডভাইস করতে বলে, তার অ্যাডভাইস দেয়. Antoinette eventually wears her down though, and Christophine supplies her with a bottled liquid. একটা লিকুইড দেয় যেটা ইউজ করতে বলে Christophine. এরপরে the narration shifts back to husband's point of view. আবার হাজবেন্ডের পয়েন্ট অফ ভিউতে ন্যারেশন চলে আসে. He goes to Daniel Cosway, who attempts to blackmail the husband into giving him 500 pounds. Daniel Cosway কাছে যায় তার হাজবেন্ড, এই ব্রিটিশ জেন্টলম্যান মানে এডওয়ার্ড রচেস্টার বেসিক্যালি, যে চেষ্টা করে তার হাজবেন্ডের কাছ থেকে 500 পাউন্ড আদায় করার. এটা বলে যে তোমার ওয়াইফ পাগল, এটা আমি চারিদিকে বলে দেবো. Then that night the husband and Antoinette argue and he demands to know the truth about her past. তার আগের যে জীবন তাই নিয়ে জানতে সে চেষ্টা করে. She tells him of
কালুবরি বার্নিং, তার পুরো বাড়িটা পুড়ে যাওয়ার গল্প, প্যারিস ডেথ অ্যান্ড হার মাদার্স ডিসেন্ট ইনটু ম্যাডনেস, এবং তার মায়ের পাগল হয়ে যাওয়ার গল্প। It is revealed that her mother was sexually abused at her convalescent home, এবং এটাও বলা হয় যে তার যে মা সে convalescent হোমে অত্যাচারিত এবং sexually abused হয়। The husband begins to call her Bartha, which disturbs her. Husband তাকে বার্থা বলতে, বার্থা নামে শুরু করে ডাকতে, বার্থা তার খ্রিস্টান নেম, তাকে রিনেম করে তার হাজবেন্ড। The two go to bed and Antoinette hands him a glass of wine, তাকে একটা ওয়াইন দেয়, after which point the husband loses all memory of the rest of the night, কারণ তার মধ্যে কিছু মেশানো ছিল যেটা তাকে ক্রিস্টোফাইন দেয়। The next morning he realizes that Antoinette has drugged him and runs into the woods. When he returns, Emily tends to him and they sleep together. যখন তারা ফেরে, মানে সে বুঝতে পারে যে তাকে ড্রাগ করা হয়েছে, এবং এমিলি সে উডস এর মধ্যে যায়। ফিরে এসে এমিলি বলে আরেকজন যে চরিত্র ছিল, হু ইজ আ স্লেভ লাইক ক্যারেক্টার, তার সঙ্গে একটা সেক্সুয়াল অ্যাফেয়ার হয় তার হাজবেন্ডের। When he emerges from his room, Antoinette, who listened to their tryst from the next room, has fled the house. Antoinette পাশের ঘর থেকে শোনার ফলে বাড়ি ছেড়ে পালিয়েছে। She returns with Christophine several days later. অনেক দিন বাদে ক্রিস্টোফাইনের সঙ্গে আবার ফেরে। As a distraught, Antoinette barricades herself in her room and drinks to excess. Antoinette খুব ভীষণভাবে নিজেকে ইনটক্সিকেট করতে আরম্ভ করে দুঃখে। Christophine and the husband argue, তারা একে অপরের সঙ্গে আর্গু করে। When the husband threatens to go to the police and report her practice of the obaith, Christophine, though outraged, has no choice but to relent. তার কোনো রাস্তা ছিল না রিলেন্ট বা প্রতিবাদ করা ছাড়া। She leaves without saying goodbye to Antoinette. Antoinette কে ছেড়ে বেরিয়ে গেল। The husband decides that they must leave Jamaica. Antoinette is numb and silent of the day of their departure, কারণ একটা অদ্ভুত সিচুয়েশন, সে তার হাজবেন্ডকে আরেকজন ওমেনের সঙ্গে সেক্সুয়ালি এঙ্গেজড হতে দেখছে, তার যে খুবই কাছের বন্ধু সে তাকে ছেড়ে চলে গেছে, এই মতো অবস্থায় সে ইংল্যান্ডে ফিরবে। The husband is overtaken with remorse, but the hatred between himself and Antoinette soon outweighs it. হাজবেন্ডের মনের মধ্যে একটা গিল্ট জমা হয়েছে, কিন্তু এই যে ঘৃণা অ্যান্টয়েনেটের প্রতি, একজন মানুষ যদি তাকে জোর করে মানে এই ধরনের একটা বন্ধনে আবদ্ধ করানো হয়, তাহলে ন্যাচারালি ইট আউটওয়েজ ইট। দ্য পার্ট 3 of this particular novel opens in the point of view of the Grace Poole. এই নভেলের যে পার্ট 3 শুরু হচ্ছে এবার কিন্তু গ্রেস পুলের পয়েন্ট অফ ভিউ দিয়ে। কোন গ্রেস পুল? যে গ্রেস পুলকে এমপ্লয় করেছিল এডওয়ার্ড রচেস্টার এই গল্পতে, এই জেন আয়ার গল্পতে দেখার জন্য বার্থা ম্যাসনকে, যে তাকে ঠিকঠাক মতো দেখতে পারে, তার পয়েন্ট অফ ভিউ থেকে পার্ট 3 শুরু হচ্ছে। Antoinette's caretaker in England is Grace Poole. It is revealed that Antoinette is being kept against her will in the attic of her husband's house. Husband's house এর যে attic, তার যে চিলে কোঠা, সেখানে তার ওপিনিয়ন ছাড়াই তাকে রাখা হচ্ছে। In conditions that make Grace Poole uncomfortable, but she is paid twice what the other servants are for her silence. অন্যান্য সার্ভেন্টের থেকে তাকে দ্বিগুণ মাইনে দেওয়া হচ্ছে because to remain silent. The narration then switches to Antoinette's consciousness. এবার আবার এই যে constant shifting of the narration is occurring inside the story. একবার হাজবেন্ডের পয়েন্ট অফ ভিউ, ওয়াইফের পয়েন্ট অফ ভিউ, আবার অ্যান্টয়েনেট, আবার গ্রেস পুল, এইভাবে কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে। The narration then switches to Antoinette's consciousness. She is unsure of where she is or how much time has passed. She often steals Grace Poole's keys and explores the rest of the house at the night. এবার আমরা সেই পয়েন্ট অফ ভিউতে চলে এসেছি, সেই টাইমে চলে এসেছি যখন কিন্তু অলরেডি আমাদের মেন গল্পের যে নায়িকা জেন আয়ার, সে কিন্তু সেই বাড়িতে চলে এসেছে, যখন রাত্রেবেলার বিভিন্ন অ্যাডভেঞ্চার করে বেড়ায়। One day Grace Poole tells her that the night before Antoinette was visited by Richard Mason and attacked him with a knife. এবং গ্রেস পুল তাকে বলে যে এর আগের রাতে, the night before Antoinette was visited by Richard Mason. Richard Mason হচ্ছে আমাদের এক সেকেন্ড, who was Richard Mason? আমার গুলিয়ে গেল, দাঁড়াও
এক সেকেন্ড, রিচার্ড ম্যাসন, Richard Mason is the son of Mr. Mason by his first wife. Richard Mason, Mr. Masoner প্রথম যে সন্তান, মানে এটা তো দ্বিতীয় সন্তান। After his father's untimely death, Richard assumes the responsibility for negotiating the financial aspects of Antoinette's marriage settlement. Antoinette's যে ফাইনাল বিয়েটা সেটা রিচার্ডই দেয়, তার প্রথম সন্তান। আর ড্যানিয়েল কসওয়ে হচ্ছে তার মানে যে ব্ল্যাকমেল করছিল তার অন্য আরেকটা পক্ষের সন্তান। সো গ্রেস পুল তাকে বলে, অ্যান্টোয়ানেটকে ইনফর্ম করে যে রিচার্ড ম্যাসন তাকে দেখতে এসেছিল এবং সেই সময় নাকি সে রিচার্ড ম্যাসনকে নাইফ দিয়ে অ্যাটাক করে। অ্যান্টোয়ানেট ডাজ নট রিমেম্বার দিস, অ্যান্টোয়ানেটের মনে নেই। দ্যাট নাইট she has a recurring nightmare for the last time. It is clear that the stairs she has dreamed of her whole life has led here. এবার তার মনে হলো যে স্টেয়ার সে তার সারা জীবন ধরে দেখেছে যে সিঁড়িটা, সেটা হচ্ছে এই বাড়ির যে অদ্ভুত সিঁড়ি যেটা তাকে এই জায়গায় নিয়ে এসেছে। আস্তে আস্তে সম্পূর্ণ পাগল হচ্ছে। In this version of the dream, she takes a candle and sets fire to the house. এই তার যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্নের ভার্সনে সেটা ক্যান্ডেল নেবে এবং ক্যান্ডেল দিয়ে সে বাড়িটাকে জ্বালিয়ে দেবে। এটা as if তার স্বপ্নের মধ্যে ঘটছে কিন্তু বাস্তবে ঘটছে। Sits out on the roof watching it burn. সে রুফের মধ্যে বসে গোটা বাড়িটাকে জ্বালাচ্ছে। While recalling the fire at কালুবৃ, তখন তার মেমোরির মধ্যে কালুবৃতে যখন প্রথমবার আগুন জ্বলে এবং যে আগুনে কোনোভাবে সে বেঁচে বেরিয়ে আসে তার কথাটা তার জীবনে মনে পড়ছে। In the dream, she hears the husband calling her and jumps to her death. As if সেই স্বপ্নতে তার হাজবেন্ড তাকে ডাকছে এবং সে ঝাঁপিয়ে পড়ে। When she wakes, যখন সে ওঠে, she is filled with a sense of purpose, lights a candle and descends into the house to act out a dream. যখন সে ঘুম থেকে ওঠে সেই যে স্বপ্নটা সে দেখেছিল এটাকে বাস্তবে রূপান্তরিত করতে সে আগুন জেলে ক্যান্ডেলটাতে বেরিয়ে পড়ে। সেখানেই নভেলটা শেষ হচ্ছে। যে পুরো বাড়িটাকে আগুন জ্বালাবে কি জ্বালাবে না সেটা তো অলরেডি জানি আমরা, জ্বালিয়েছে জেন আয়ারের স্টোরি দেখে। জ্বালাবে কি জ্বালাবে না সেটা এই স্টোরিতে দেখানো হয়নি এবং সেখানেই গল্পটা শেষ হয়। বলো গল্পটা তোমাদের কাছে ক্লিয়ার? স্টোরি লাইন ক্লিয়ার কি? স্যার অনেক জায়গায় মানে একদম গোলমাল গন্ডগোল হয়ে গেল একদম, মানে যে জায়গায় ও ওই একটা কি জম্বি দেখলো ওইটা ওইখানটা কি হলো তারপর বুঝতে পারলাম না। আরেকবার বলো। আরেকটা জায়গায় বুঝতে পারলাম যেটা ওই যে স্যার ও যে একটা জম্বি দেখলো, একটা জম্বি দেখলো তারপরে কি হলো? আচ্ছা আচ্ছা, জম্বি যেটা দেখলো সেটা মানে তার যে কি পারপাস সেটা এই টেক্সটে বলা হয়নি, বাট জম্বি দেখানোর অনেক ধরনের পারপাস হতে পারে। এক নম্বর হচ্ছে ওই পার্টিকুলার ফরেস্টের মধ্যে হয়তো ভুডু প্র্যাকটিস করে ওই যে উইমেন ক্যারেক্টার ক্রিস্টোফাইন বলে যে উইমেন ক্যারেক্টারটা হয়তো সেই জঙ্গলে সে ভুডু প্র্যাকটিস করে। এবার ভুডু মানে এক ধরনের আফ্রিকান ব্ল্যাক ম্যাজিক এবং এর ফলেই সে হয়তো সেই জম্বিটাকে দেখতে পায়। কিন্তু তারপরে যে কি হয় সেটা সে বলে না, কারণ জম্বি দেখতে পাওয়ার পরে সে ফিরে আসে এবং তারপরে জিজ্ঞেস করে অ্যান্টোয়ানেটকে যে মানে মানে এই তোমার জীবনের কথা বলো, এই জঙ্গলে আমি কেন জম্বি দেখতে পাচ্ছি। তখন সে ক্রিস্টোফাইনের সঙ্গে তার বন্ধুত্ব এবং তার জীবনের অন্যান্য কাহিনীগুলো বলতে আরম্ভ করে। এবং পরে ক্রিস্টোফাইন আবার ফিরে আসে এই নভেলে। বলো আর কোন জায়গায় বুঝতে পারোনি? স্যার বলছি ওই যে কে কাকে ওই যে একটা কি মন্ত্র বললেন দিল যে হাজবেন্ড কে বস করা যাবে, ওইখানটা বুঝতে পারলাম না। ওটা হচ্ছে ক্রিস্টোফাইন তাকে একটা ইনটক্সিকেটেড ড্রিঙ্ক দেয়, যে ড্রিঙ্কটা দিয়ে সে হাজবেন্ডকে হয়তো খানিকটা কন্ট্রোল করতে পারবে বা বস করতে পারবে, সেটা দেয় যাতে তার হাজবেন্ড। যখন আমরা দেখতে পাই যে এই অ্যান্টোয়ানেট ভয়ঙ্কর ভাবে তাকে রিকোয়েস্ট করতে আরম্ভ করে, যখন খুবই রিকোয়েস্ট করে যে প্রথমের দিকে দিতে চায়নি ক্রিস্টোফাইন, তারপরে অনেক রিকোয়েস্টের পরে ক্রিস্টোফাইন সাপ্লাইজ হার উইথ আ বটলড লিকুইড, যার ফলে সে হাজবেন্ডকে কন্ট্রোল করতে পারবে। এরপরে যে ন্যারেশনটা আবার শিফট করে যায় হাজবেন্ডের দিকে, হাজবেন্ডকে সেই লিকুইডটা সে দেয় এবং হাজবেন্ড বুঝতে পারে যে তাকে ড্রাগ করা হয়েছে।
সেই রাত্রেই হাজবেন্ড ড্যানিয়েল কসওয়ের সঙ্গে একটা বাদানুবাদ হয় যে ব্ল্যাকমেল করছিল তাকে 500 পাউন্ড দেওয়ার জন্য, নাহলে ওয়াইফের পাগলানোর কথা গোটা পৃথিবীকে জানিয়ে দেবে ইত্যাদি ইত্যাদি। সে ফেরে এবং তার হাজবেন্ডকে তার বাকি জীবনের কথা বলে এবং তখনই তারপরে তার খাবারের মধ্যে ওটা মিশিয়ে দেয় এবং সে হাজবেন্ড বুঝতে পারে যে ড্রাগ করেছে। এর ফলে সে আরো রেগে যায় এবং উড়ে ফিরে যায় এবং যখন সে ফেরে এমিলির সঙ্গে একটা সেক্সুয়াল অ্যাফেয়ার তার হাজবেন্ডের হয়। এইটাই হচ্ছে এই জায়গাটা। এমিলিটাকে আমি এটা খুঁজে পেলাম, মানে বুঝতে পারলাম না। এমিলিটা হচ্ছে সে একটু আগেই দেখো আমি এখানে আগেই বলেছি, একটু সার্চ করলেই পাবে। এমিলি এবং ক্রিস্টোফাইন, AMIELE, সরি, এই এমিলি এবং ক্রিস্টোফাইন এরা দুজনে বেসিক্যালি এই যে দেখতে পাবে, এই যে পার্টিকুলারলি দ্য ক্রিস্টোফাইন এন্ড দ্য ইয়াং অ্যান্ড ডিফাইন্ড এমিলি, এদের সঙ্গে তার ভালো সম্পর্ক তৈরি ছিল না। সার্ভেন্ট, এমিলি ওয়াজ এ সার্ভেন্ট। এই অ্যান্টয়েনেট এবং দ্য ইংলিশম্যান মানে এডওয়ার্ড রচেস্টার যখন এখানে এসেছিল তখন এই দুজন মানে এই পার্টিকুলার দ্য আইল্যান্ড অফ দ্য গ্র্যান্ড বয় ক্যারিবিয়ানে যখন এসেছিল এই দুজন সার্ভেন্ট তাদেরকে সার্ভ করছিল। এরা তাকে ছেড়ে চলে যায় এবং পরে এমিলির সঙ্গে আবার একটা সেক্সুয়াল অ্যাফেয়ারে সে এনগেজড হয়। ঠিক আছে, বুঝে গেছি। বলো, কোনো প্রশ্ন? না স্যার, তবে টেক্সটটা বেশ কঠিন, কিন্তু টেক্সটটা কঠিন কারণ টেক্সট নভেল মানেই হচ্ছে একটু কঠিন, বিকজ অনেকগুলো পয়েন্ট অফ ভিউ এবং আমি এখানে স্টোরিটাকে অনেকটা শর্ট ওয়েতে সামারাইজ করার চেষ্টা করছি মেন জায়গা থেকে, ফলে ন্যাচারালি আরো বেশি কঠিন হচ্ছে কারণ অনেক বেশি কনডেন্সড হচ্ছে। স্টোরিটা এমনিতেই কঠিন বিকজ ইট ইজ আ রিটেলিং অফ আ প্রিভিয়াস ন্যারেটিভ, ইটস আ রিটেলিং অফ দ্য প্রিভিয়াস ন্যারেটিভ, ফলে অনেক ধরনের কমপ্লেক্সিটি এর মধ্যে রয়েছে। অন্য একটা গল্প নিয়ে এই গল্পটাকে বলছে। তো যাই হোক, আমি যেহেতু আজকে গল্পটা বলে দিয়েছি, আমি মোটামুটি প্রশ্নটা বলে এই টেক্সটটা এখানেই আজকে শেষ করব, না করলে আমি নেক্সট টাইম মুভ করতে পারবো না। তো যাই হোক, আমি না দুটো নয় একটা মানে যেহেতু স্যার তাহলে আরেকটা কোশ্চেন আছে স্যার, বলছি যে বড় লোকটা কে ছিল, ওই বার্থা ম্যাসন নাকি ওর হাজবেন্ডটা? তো তখনকার দিনে যেটা নিয়ম ছিল যে যদি তুমি তোমার ডটারের বিয়ে না দিতে পারো একটা সার্টেন এজ, তাহলে সম্পত্তিটা উইল বি ট্রান্সফর্ম ইনটু গভর্নমেন্ট ওয়েলথ, ভেস্টেড সম্পত্তি হয়ে যাবে পুরোটাই, ঠিক আছে? এর ফলে কি করতো, যারা তখনকার দিনের খুবই মানে ওয়েলদি হাউসের মালিক ছিল, তারা চেষ্টা করতো তাদের ডটারের যে ম্যারেজ অ্যাজ কুইক অ্যাজ পসিবল দিয়ে দেওয়ার জন্য, যাতে নেক্সট ডিসেন্ডেন্ট তৈরি হয়। কারণ কেবলমাত্র মেল হেয়ার মেল ইনহেরিটাররাই কেবলমাত্র সেটাকে ইনহেরিট করতে পারে, বুঝতে পেরেছো? সেই একই অ্যাংজাইটি তোমরা দেখবে জেন অস্টিনের প্রাইড এন্ড প্রেজুডিসের মধ্যে আছে, যে 4 মেয়ের বিয়ে দিতে পারছে না। শুরুই হচ্ছে ইট ইজ a truth universally acknowledged that a single man in possession of a good fortune must be in want of a wife. তার একটা স্ত্রীর দরকার, কারণ স্ত্রীরও তার স্বামীকে দরকার, নাহলে সে সম্পত্তিটাকে ইনহেরিট করতে পারবে না। তার মানে তো বার্থা ম্যাসনকে শুধুমাত্র সম্পত্তিটা পাওয়ার জন্যই বিয়ে করছিল, সম্পত্তিটা পাওয়ার জন্য তার বাবার যে বিরাট বড় সম্পত্তি সেটাকে বিয়ের জন্যই, সেটাকে মানে পাওয়ার জন্যই মানে বিয়ে করেছিল আর কি। বিয়ে করতে মানে এ বাধ্য হয়েছিল। এটা রচেস্টারের যে পয়েন্ট অফ ভিউ, যেটা জেন আয়ারে পাই, সেখানে বলেছিল যে এডওয়ার্ড রচেস্টারের যে বাবা সে বাধ্য করেছিল, কিন্তু এইখানে এই গল্পতে আমরা পাচ্ছি যে সে সেই সম্পত্তির লোভে বিয়ে করছে। বেশ, আমরা কয়েকটা 10 নম্বরের যে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো এখান থেকে আসতে পারে, তার মধ্যে প্রথমটা হচ্ছে দ্য থিম অফ দ্য মানে প্রথমটাই হচ্ছে অ্যাজ এ ওয়াইড সার্গাসো সি, সরি as a colonial fiction. Post-colonial fiction. Why post-colonial fiction? Because it is a tale against colonialism. It is a tale against slavery. It is a tale against imperialism. কৃতদাস প্রথা,
সেই সময়কার যে সাম্রাজ্যবাদ তার বিপক্ষের এটা লেখা, যেখানে গল্পের নায়িকাই হচ্ছে একজন জ্যামাইকান ক্রিওল ওম্যান হু ইজ ট্রাইং টু লিবারেট হারসেলফ, যে সবসময় স্বাধীনতা খুঁজছে। তাকে কি করছে? তাকে কনস্ট্যান্টলি এই নভেল জুড়ে আদারাইজ করা হচ্ছে। তাকে আদারাইজ করা মানে সেলফ, আমি আদার মানে তুমি অন্যরকম, তুমি আফ্রিকান, তোমার স্কিন ব্ল্যাক, তুমি ভুডু প্র্যাকটিস করো, তুমি একটা ডিফারেন্ট কালচারে বড় হয়েছো, তুমি আলাদা হবেই, স্বাভাবিক, কারণ সে তো একটা ডিফারেন্ট কালচারে বড় হচ্ছে, তার তো বড় হয়ে ওটা ওই ব্ল্যাক ম্যাজিক কেন্দ্র করে। তুমি যদি ন্যাচারালি একটা সাঁওতাল বরগুনায় বড় হও এবং বড় হওয়ার পরে তুমি হঠাৎ করে ইংল্যান্ডে একদিন চলে যাও, তুমি কি সেই দুটো পরিবেশকে একে অপরের সঙ্গে মেলাতে পারবে? পারবে না, কোনোদিন সম্ভব নয়। কোনো কালচার কোনোদিন ব্যাড কালচার বা গুড কালচার হয় না। দ্য কালচারস আর ডিফারেন্ট, দে ক্যান বি ডিফারেন্ট উইথ ওয়ান অ্যানাদার, কিন্তু আমরা বলতে পারি না দিস কালচার ইজ পিওর, দিস কালচার ইজ শুদ্ধ, অ্যানাদার কালচার ইজ অশুদ্ধ, এটা খারাপ, এটা হতে পারে না। সংস্কৃতি জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ, একটা টেরিটরি ওয়াইজ পাল্টে যায়, সেই পাল্টে যাওয়াকে রিকগনাইজ করতে বলছে লেখিকা ইয়ান রিস, যে তুমি রিকগনাইজ করো যে দ্যাট শি ইজ অ্যান আফ্রিকান ওম্যান, ইউ হ্যাভ ম্যারিড হার, তুমি তাকে বিয়ে করেছো, ওয়াই? বিকজ অফ ইউর নিড অফ ওয়েলথ, তোমার টাকার জন্য তুমি বিয়ে করেছো। সেটাকে তুমি রিকগনাইজ করতে না পেরে তুমি যেটা করছো দিনের পর দিন ধরে তার উপরে এক ধরনের মেন্টাল টর্চার ক্রিয়েট করছো, হয়তো ইন্টেনশনালি করেনি কিন্তু আনইনটেনশনালি করছো, সেক্সুয়াল অ্যাফেয়ারে এঙ্গেজ হচ্ছ, চারপাশের মানুষজনকে অদ্ভুতভাবে দেখছো, তোমার পছন্দ হচ্ছে না, you are seeing all these things as other and as strange, you are himself otherizing it as a European man, একজন ইউরোপিয়ান মানুষ হিসেবেই তুমি পুরো বিষয়গুলোকে আদারাইজ করার চেষ্টা করছো। এমিলিকে বলো, অন্যান্য ক্যারেক্টারকে বলো, ক্রিস্টোফাইনকে বলো, এমনকি অ্যান্টয়েনেটকে বলো, প্রত্যেককেই একজন অন্য মানুষ, একজন জ্যামাইকান মানুষ, একজন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মানে ব্ল্যাক স্কিনড ওম্যান হিসেবে দেখছো। এই যে থিমটা, এটাই হচ্ছে the theme of the post-colonialism and of course the theme of the otherness and alienation. A particular novel, the racial hierarchy of the 1830s Jamaica is shown to be complex and strained, with tension between the whites born in the England, Creoles, or the people of the European descent born in the Caribbean. But a meta is a Creole, she is a mixed race, she is a mixed breed, দুটোর সংমিশ্রণ, একজন ইউরোপিয়ান সাহেব আর একজন ক্রিওল। এর ফলে একটা অদ্ভুত সম্পর্কের কিন্তু কমপ্লেক্সিটি এই নভেল জুড়ে তৈরি হচ্ছে, যেখানে আমরা ব্ল্যাক আফ্রিকান এক্স স্লেভ যারা একসময় ক্রীতদাস ছিল তাদেরকে পাচ্ছি, যেরকম ক্রিস্টোফাইন এবং অন্যান্যরা যারা একসময় স্লেভ ছিল কিন্তু এখন তারা স্বাধীন হয়ে গেছে ওই অ্যাবলিশন অফ দ্য স্লেভ অ্যাক্টের জন্য। এখানে আমরা পাচ্ছি প্রচুর পরিমাণে অর্থ আছে কিন্তু রেশিয়ালি মার্জিনালাইজ, এইরকম ক্রিওল ওম্যান অ্যান্টয়েনেটাকে তার অর্থ রয়েছে কিন্তু তা সত্ত্বেও সে মার্জিনালাইজ। অন্যদিকে আমরা পাচ্ছি ইউরোপিয়ান বর্ন ইংলিশ একজন জেন্টলম্যানকে। এর ফলে এই যে বিভিন্ন গ্রুপের যে রেশিয়াল ভায়োলেন্স, সেটাই বিভিন্ন ধরনের রেশিয়াল ভায়োলেন্সের সৃষ্টি করেছে, যার ফলেই এটা ফায়ার অফ দ্য কোলব্রি যার কথা কনস্ট্যান্টলি এই টেক্সট রেফার করা হচ্ছে, যেটা ছোটবেলাতে এক্সপিরিয়েন্স করেছে বার্থা, যার ফলে তার মধ্যে চিরকাল এই যে ফায়ারের প্রতি এক ধরনের আকৃষ্টতা, যে আগুনের যে ভয় এবং আগুন দিয়ে যে পরে জ্বালিয়ে দেবে তার যে ট্রমাটা তার মধ্যে বারবার বিকার করছে, সেটাও একটা সোশ্যাল অ্যাংজাইটির পার্ট। বুঝতে পেরেছো? এই আদারনেস অ্যান্ড এলিয়েনেশনকে আমরা বুঝতে পারছি। সো এই গল্পের একটা অন্যতম ইম্পর্টেন্ট পার্ট, যেরকম অ্যাজ আ পোস্ট কলোনিয়াল ফিকশন 10 নম্বরে পড়তে পারে দ্য থিম অফ otherness and racial discrimination, racial discrimination. আর 3 নম্বর কোয়েশ্চেন, the character of বার্থা ম্যাসন, খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার। একটা ইউরোসেন্ট্রিক পয়েন্ট অফ ভিউ থেকে এই গল্প ইউরোসেন্ট্রিক পয়েন্ট অফ ভিউটাকে ডিকনস্ট্রাক্ট করার চেষ্টা করছে, ভেঙে ফেলার চেষ্টা করছে। এছাড়াও এই গল্পে যখন জেনার পড়ছিলাম তো জেনার ছোটবেলায় ক্যারেক্টারটাও কিছুটা এই টাইপেরই ছিল। জেনার ছোটবেলায় ক্যারেক্টারটা অনেকটাই জেনারও কোয়েশ্চেন করে ফেমিনিজম, উইমেন এম্পাওয়ারমেন্ট এন্ড পাওয়ার, এখানেও উইমেন এম্পাওয়ারমেন্ট এন্ড পাওয়ার খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন।
বুঝতে পেরেছো? ফলে এই গল্পের আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট, দ্য পাওয়ার অফ দ্য উইমেন। কারণ এখানে ক্যারেক্টারগুলোকে অত্যন্ত শক্তিশালী করে গড়ে তোলা হয়েছে। দ্য ফিমেল ক্যারেক্টার্স ইন দ্য ওয়াইড সার্গাসো সি, they must confront the societal forces that prevent them from acting for and sustaining themselves. অনেক ক্যারেক্টার কি তাদেরকে নিজেকে সাস্টেন করতে দেওয়া হচ্ছে না, এবং সেজন্যই এই প্রথমে আমরা দেখতে পেলাম অ্যানেট কসওয়ে, তার যে জিনিসটা ঘটছে, তাকে একটা সেক্সুয়াল অ্যাফেয়ারে এঙ্গেজ হতে হচ্ছে মিস্টার ম্যাসনের সঙ্গে, তার সেকেন্ড হাজবেন্ডের সঙ্গে, যাতে সে বড়লোক হতে পারে, তার কিছু করার নেই। অন্যান্য ফিমেল ক্যারেক্টার যেরকম ক্রিস্টোফাইন, আ পাওয়ারফুল অ্যান্ড রেসপেক্টেড ফিগার ইন ইয়ার কমিউনিটি, সে ভুডু প্র্যাকটিস করে, ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে বলে তাকে আদারাইজ করা হচ্ছে, কিন্তু সেও তাও সামনে আসতে চায়, সেটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে চায় তার ক্যারেক্টারের মধ্যে দিয়ে। So female independence and emancipation is a very important theme in this particular novel. অনেকে ফেমিনিস্ট টেক্সটও বলে, কারণ এটা ফিমেল এম্পাওয়ারমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে লেখা। সো 4 নম্বর হচ্ছে থিম অফ ফিমেল ইম্যানসিপেশন। ফিমেল ইম্যানসিপেশন, ইম্যানসিপেশন মানে স্বাধীনতা, নারী স্বাধীনতা, ইম্যানসিপেশন, or as a feminist ন্যারেটিভ। এই 4টে কোয়েশ্চেন মোটামুটি মোরলেস এই টেক্সট থেকে ইম্পর্টেন্ট। এবার তোমাদের যেটা কাজ সেটা হলো এই নভেলটার যে পুরো সামারিটা একটু ভালো করে লিড চার্ট থেকে পড়া, অথবা আমি এখানে সামারাইজ করে দিয়েছি, এখান থেকে বলো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই সামারি অফ দ্য ওয়াইড সার্গাসো সি, এটা পুরোটা পড়বে, তার আগে ব্যাকগ্রাউন্ড লিখেছি, ক্যারেক্টারের লিস্ট ভালো করে একটু দেখবে, ধরবে, এবং তারপরে যদি তোমাদের কোনো ধরনের, এছাড়াও আমি অনেক ধরনের আমাদের অনেক ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আমি দিয়েছি। ইয়েস, দেখি তো, এই যে দ্য থিম অফ অপারেশন অফ স্লেভারি অ্যান্ড এন্ট্রাপমেন্ট, কমপ্লেক্সিটি, লিঙ্ক বিটুইন ওম্যানহুড এন্ড এনসেপমেন্ট, এখান থেকে 5-10 নম্বরের কোয়েশ্চেন তোমরা অনেকগুলোই করতে পারবে। তো এইগুলো করবে এবং দেখবে, এবং আমাকে তারপরে জিজ্ঞেস করবে যে কোনো ধরনের তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। তবেই এই হচ্ছে বিষয়। চলো পরের দিন মেরি উলস্টোনক্রাফটের মেরি উলস্টোনক্রাফটের ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ দ্য ওম্যান পড়াবো সোমবার। স্যার বলো। হ্যাঁ স্যার, একটা ইনফর্মাল কোশ্চেন আছে। তাহলে রেকর্ডিংটা অফ করছি নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ। ইয়েস।